আজকে এই ভিডিওতে আমরা ওয়ান শটে কমপ্লিট করব পুরো অপটিক্স এবং আমরা এটা রিভাইজ করব ফর্মুলা শিটের দ্বারা, যার মাধ্যমে প্রায় অনেকটাই অঙ্ক করা সম্ভব হবে। ফার্স্ট ফর্মুলা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। তারপরটা আছে পয়েন্ট নাম্বার 2, ডেল্টা ইকুয়াল টু 2 থিটা। থিটাটা হচ্ছে দুটো মিরর যদি থাকে, এইভাবে দুটো মিরর, এই একটা প্লেন মিরর, সমতল দর্পণ, এইভাবে যদি থাকে, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে, এবং এই থিটাটা যদি বাড়ানো বা কমানো হয় তাহলে যে এতে রিফ্লেক্ট করবে যে রেটা, মানে এতে আপতিত হয়ে এই দর্পণে যাবে, দিয়ে এই দর্পণ থেকে রিফ্লেক্ট করবে যে রেটা, সে রেটা কত ডিগ্রি ডিসপ্লেস বা সরণ ঘটবে তার ফর্মুলাটা হচ্ছে 2 থিটা। দর্পণ দুটির মাঝের কোণ এর ডবল হবে। মানে কোনো আপতিত রশ্মি যদি কোনো দর্পণে আপতিত হয় তাহলে সেটা কত কোণে কত বেশি ডিসপ্লেসড হবে, তার মানে তার সরণ কতটা ঘটবে, সেটা হচ্ছে 2 থিটা, মানে দর্পণ দুটির মধ্যবর্তী কোণের ডবল। তারপরে আসে ভেলোসিটি অফ অবজেক্ট ইকুয়াল টু মাইনাস ভেলোসিটি অফ ইমেজ। সবসময় অবজেক্ট আমরা যদি কোনো দর্পণের দিকে এগিয়ে যাই তাহলে সেম বেগে প্রতিবিম্ব আমাদের দিকে এগিয়ে আসবে। এইটা কিসের সাপেক্ষে? এটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে, মানে পরিবেশের সাপেক্ষে। কিন্তু যদি বস্তুর সাপেক্ষে বিচার করি তাহলে আমরা যদি দর্পণের দিকে, কোনো সমতল দর্পণের দিকে আমরা যদি ভি বেগে এগিয়ে যাই তাহলে প্রতিবিম্ব ওই বস্তুর সাপেক্ষে বা আমাদের সাপেক্ষে 2v বেগে আমাদের দিকে এগিয়ে আসবে। মানে এই একটা দর্পণ, এই একটা বস্তু, আমরা যদি এই দর্পণের দিকে ভি বেগে এগিয়ে আসি তাহলে এই দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হবে, ইমেজ, সেই ইমেজটা আমাদের দিকে 2v বেগে এগিয়ে আসবে। ইফ আ বডি, এবং এই ভেলোসিটি অফ অবজেক্ট ইকুয়াল টু মাইনাস ভেলোসিটি অফ ইমেজ, এইটা হচ্ছে যদি, এইটা বলা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে, পরিবেশের সাপেক্ষে, কিন্তু এই 2vটা হচ্ছে এই বস্তুর সাপেক্ষের বেগ। If a body comes to mirror at speed v, then speed for mirror is 2v with respect to body. বোঝা গেল? এবার বলা হচ্ছে n ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা। যদি কোনো মিরর হয়, প্লেন মিরর বা সমতল দর্পণের মধ্যবর্তী কোণ থিটা হয় এবং এই থিটার উপর একটা লম্ব সমদ্বিখণ্ডক হবে, এই থিটাকে অর্ধেক করবে লম্ব সমদ্বিখণ্ডক। যদি দুটো মিররের মধ্যবর্তী কোণ থিটা হয়, যদি 360 ডিগ্রি বাই থিটা, যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে হবে 60, এটা যদি 60 হয় তাহলে হবে 6, তার n ইকুয়াল টু 6। যদি n ইভেন হয়, ইভেন মানে জোড় সংখ্যা হয়, তাহলে নাম্বার অফ ইমেজ, তাহলে এই দুটো দর্পণ দ্বারা কটি ইমেজ তৈরি হবে তার সূত্রটা হচ্ছে n-1। এই n ইকুয়াল টু, মানে বড় n, মানে নাম্বার অফ ইমেজ ইকুয়াল টু n-1। যদি এই 360 ডিগ্রি বাই থিটার ভ্যালুটা জোড় সংখ্যা আসে, যদি এই সংখ্যাটা বিজোড় সংখ্যা আসে তাহলে কি হবে? ইফ n ইজ অড, দেন ইন কেস অফ সিমেট্রিক্যাল প্লেসড অবজেক্ট। সিমেট্রিক্যাল প্লেসড অবজেক্ট মানে যদি বস্তুটা এমন জায়গায় অবস্থান করে, মানে এই দুটো মিরর থেকে সমদূরত্বে অবস্থান করে। সিমেট্রি মানে একটা, মানে নির্দিষ্ট সিমেট্রিতে অবস্থান করে, প্রতিসাম্যে অবস্থান করে, মানে এখান থেকেও ডিস্টেন্স যায়, এখান থেকেও ডিস্টেন্স দেয়, তাহলে সেই ক্ষেত্রে নাম্বার অফ ইমেজ হবে n-1। যদি এই বস্তুটা এই দিকে অবস্থান করে, কোনো মিররের কাছে এবং কোনো মিরর থেকে দূরে, তাহলে ফর আনসিমেট্রিক্যাল প্লেস অবজেক্ট, মানে এইটার ক্ষেত্রে নাম্বার অফ ইমেজ ইজ n। এই n এর ভ্যালু যা বেরোবে সেটাই ইমেজ হবে, এবং সেটা হবে অড সংখ্যা বা বিজোড় সংখ্যা। এবার আমরা জানবো ফর স্পেরিক্যাল মিরর, যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে f ইকুয়াল টু r/2, ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। আরকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, কারণ এইটা একটা কার্ভ, এই কার্ভের রেডিয়াস কত, এইটা কারণ একটা গোলকের অংশ, মানে এর নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটাই হচ্ছে r। ফর কনভেক্স মিরর,
কোনো উত্তল দর্পণের ক্ষেত্রে এই দিকে শিল্ড করা থাকে, মানে এইদিকে প্রলেপ দেওয়া থাকে উত্তল দর্পণের রিফ্লেক্টিং সারফেস এইটাই। কনভেক্স মিরর বা উত্তল দর্পণের ক্ষেত্রে ইজ অলওয়েজ, মানে উত্তল দর্পণের ক্ষেত্রে ইমেজ কেমন হবে? ইমেজ হবে সবসময় ভার্চুয়াল। ভার্চুয়াল কথার অর্থ অসৎ, মানে ইমেজ উৎপন্ন হবে দর্পণের পিছনে। বস্তু যেই দিকে, ইমেজ যদি তার বিপরীতে উৎপন্ন হয়, বস্তু যেদিকে দর্পণের ক্ষেত্রে যদি ইমেজ সেই দিকে উৎপন্ন না হয়ে বিপরীত দিকে উৎপন্ন হয় তাহলে তাকে ভার্চুয়াল বা অসৎ ইমেজ বলে। অ্যান্ড ইমেজ ইজ ফর্মড বিয়ন্ড ফোকাস ইজ নট ফর্মড। ইমেজ ইজ নট ফর্মড বিয়ন্ড দ্য ফোকাস, মানে কোনো উত্তল দর্পণের ক্ষেত্রে যদি প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্বটা এখানে যদি তার ফোকাস হয় তাহলে ফোকাসের ওই পাশে প্রতিবিম্ব গঠিত হতে পারে না। হায়েস্ট ম্যাক্সিমাম প্রতিবিম্ব ফোকাসেই গঠিত হতে পারে। অ্যান্ড ইমেজ ইজ ডিমিনিশড, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে যত প্রতিবিম্ব গঠিত হয় সব প্রতিবিম্বই বস্তুর অরিজিনাল আকারের থেকে ছোট হয়, এবং মানে বস্তুর যে দিকে থাকে প্রতিবিম্ব সেই দিকে গঠিত হয়, মানে ইরেক্ট ইমেজ বলে যাকে বলে। ইরেক্ট মানে কোনো বস্তু যদি এইভাবে থাকে প্রতিবিম্ব এদিকে গঠিত হয় তাহলে ইরেক্ট ইমেজ। যদি বস্তু এদিকে থাকে প্রতিবিম্ব এইভাবে গঠিত হয় তাহলে তাকে বলে ইনভার্টেড ইমেজ। উত্তল দর্পণ সবসময় ইরেক্ট ইমেজ এবং ডিমিনিশড মানে ছোট ইমেজ তৈরি করে, কিন্তু অবতল দর্পণ ইরেক্ট ইমেজও গঠন করতে পারে যখন অবতল দর্পণের ফোকাস এবং এই মেরুর মধ্যে বা পোলের মাঝখানে বস্তু থাকে, তখন এই দিকে বড় প্রতিবিম্ব ইমেজ তৈরি করে, এবং বাকি সব সময় বাকি বেশিরভাগ সময় এর প্রতিবিম্ব এইদিকে গঠিত হয়। যেটা হচ্ছে যদি এইভাবে যদি বুঝি, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে এই হচ্ছে ফোকাস, এই যদি পোল বা মেরু হয়, বস্তু যদি এখানে থাকে তাহলে এর যেটা প্রতিবিম্ব হবে তার দর্পণের পিছে, যেটা হবে ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল মানে হচ্ছে অসৎ, এটা হবে আকারে বড়। কিন্তু যদি এমন জায়গায় থাকে তাহলে প্রতিবিম্ব উল্টো হবে, সবসময় উল্টোই হয়। একমাত্র একটা ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সোজা হয়। এখান থেকে আমরা সেই দর্পণ চেনার পদ্ধতি বলতে পারি। যদি আমাদের কাছে একটা উত্তল দর্পণ এবং একটা অবতল দর্পণ থাকে, আমরা যদি উত্তল দর্পণ এবং অবতল দর্পণের খুব কাছে আমাদের আঙুলকে রাখি, তাহলে আমরা যদি আমরা আঙুলকে রাখলে যদি বা ছাড়ো এইভাবেও বলা যেতে পারে, উত্তল দর্পণ সবসময় বস্তুর আকারের থেকে ছোট প্রতিবিম্ব গঠন করে এবং অবতল দর্পণ বড় প্রতিবিম্ব গঠন করতে পারে, ছোটও গঠন করতে পারে। এবং সমতল দর্পণ বস্তুর আকারের সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করে এবং প্রতিবিম্ব হয় ইরেক্ট, বা বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে। উত্তল দর্পণ সর্বদাই অসৎ প্রতিবিম্ব গঠন করে এবং বস্তুর আকার তুলনায় ছোট। অবতল দর্পণ সর্বদা বলা যাবে না, অসৎও করে সৎও করে প্রতিবিম্ব গঠন। সেটা বস্তুর আকার থেকে বড় হতে পারে, বড় হবে কখন? যখন প্রতিবিম্বটি অসৎ বা ভার্চুয়াল হবে, তখন প্রতিবিম্বটি ইরেক্ট হবে, মানে বস্তু এদিকে প্রতিবিম্ব সেদিকে। কিন্তু যদি আকার ছোট হয় বা সৎবিম্ব হয় তাহলে আকার ছোট হতে পারে, সেমও হতে পারে। এবং হাতের কোনো আঙুলকে কোনো দর্পণের খুব কাছে রাখলে যদি সেটাই আঙুলের তুলনায় ছোট আকারের প্রতিবিম্ব দেয় তাহলে বুঝতে হবে সেটা উত্তল দর্পণ। যদি বড় আকারের প্রতিবিম্ব দেয় তাহলে বুঝতে হবে অবতল দর্পণ। এবার আছে মিরর ফর্মুলা, যেটা 1/f = 1/v + 1/u। এফ হচ্ছে ফোকাল লেন্থ, ভি হচ্ছে দর্পণের মেরু থেকে যেখানে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, যদি প্রতিবিম্ব এখানে গঠিত হয় তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ভি। যদি বস্তুটা এখানে থাকতো তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ইউ। মেরু থেকে বস্তু যেখানে সেটুকু ডিস্টেন্স ইউ, যেটুকু প্রতিবিম্ব যেখানে গঠিত হচ্ছে সেটুকু ডিস্টেন্স ভি। এটা কীভাবে ব্যবহার করতে হবে? উইথ সাইন কনভেনশন ব্যবহার করতে হবে। এইটা ব্যবহার করার সময় সবসময় সাইন কনভেনশন দিতে হবে। যদি আমি বলি অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ফোকাস সর্বদা নেগেটিভ হয়, উত্তল দর্পণের ফোকাস সর্বদা পজিটিভ হয়।
কেন? কারণ এইটা এইভাবে বিচার হয়, কোনো দর্পণ তার অবতল দর্পণের ফোকাস এখানে হবে, মানে আমি ফোকাসটা মাপছি এই দিক থেকে, কিন্তু এখানে আলোকরশ্মি আসছে, আলোকরশ্মি কোন দিকে আসছে? আলোকরশ্মি আসে এই দিক থেকে এই দিকে। আলোকরশ্মি যেদিকে আসছে ফোকাস যদি তার উল্টো দিকে মাপি তাহলে সেই জন্য এটা নেগেটিভ হচ্ছে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস এই দিকে, মানে এই দিকে মাপছি। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কী করছি? উত্তল দর্পণের ক্ষেত্রে এই দিকে হচ্ছে এর ফোকাস, মানে আলোকরশ্মি এদিকে আসছে এবং মাপছিও এই দিকে, মানে আলো যেদিকে মাপছিও সেদিকে এনে পজিটিভ। এবং ইউ এর মান সাধারণ, ইউ এর মান সব ক্ষেত্রেই দর্পণের ক্ষেত্রে নেগেটিভ হয় এবং ভি এর মান এই দুটোর মানের উপর নির্ভর করে। আমরা ভি বের করতে দিলে আমরা সাইন ব্যবহার করবো, যেটা বের করতে দেবে সেই ক্ষেত্রে আমরা সাইন ব্যবহার করব না, আমরা সাইন অটোমেটিক বেরিয়ে যাবে ক্যালকুলেশনের পরে, কিন্তু বাকি দুটো টার্মের ক্ষেত্রে আমরা সাইন ব্যবহার করব। দর্পণের ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের ফর্মুলা কি? এম বা ম্যাগনিফিকেশন ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। ইমেজের হাইট প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এবং এইটাকে এইভাবে লেখা যেতে পারে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, মাইনাস অফ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। যদি এখানে এগুলো ইম্পর্টেন্ট, যদি এম একের তুলনায় বড় হয় তাহলে ইমেজ হবে বড়, লার্জ, বস্তুর তুলনায়, অ্যান্ড ইরেক্ট। মানে ধনাত্মক হলে বুঝতে হবে প্রতিবিম্বটা বস্তুর যেদিকে প্রতিবিম্ব সেই দিকে। যদি এম একের তুলনায় কম হয়, একের তুলনায় কম মানে 0.8 হতে পারে এম এর মান, তাহলে বুঝতে হবে ইমেজ ডিমিনিশড, মানে বস্তুর তুলনায় ছোট আকারে। যদি এম এর মান ঋণাত্মক আসে, নেগেটিভ আসে, তাহলে বুঝতে হবে, যদি এমন আসে এম ইকুয়াল টু -2, তাহলে যদি এমন আসে এম ইকুয়াল টু -2, এর মানে কি? ইমেজ কিন্তু বড়, ইমেজ 2 মানে 1/2 যদি না থাকে, যদি একের তুলনায় বড় থাকে তাহলে ইমেজ বস্তুর তুলনায় বড়। কিন্তু এই মাইনাস সাইন বোঝাচ্ছে বস্তু যদি এদিকে থাকে ইমেজ তৈরি হবে এর উল্টো দিকে, মাইনাস থাকলে ইমেজ হবে ইনভার্টেড ইমেজ। এবার আসি কিছু সম্পর্কে, ভেলোসিটি অফ লাইট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ যত বেশি হবে আলোর বেগ তত বেশি হবে। যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা পরম প্রতিসারাঙ্ক কি? পরম প্রতিসারাঙ্ক কিছুই না, আপতন কোণের শূন্য মাধ্যম থেকে আসা কোনো আলো কোনো মাধ্যমে আপতিত হলে তার আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতই হলো ওই মাধ্যমে পরম প্রতিসারাঙ্ক। বা আমরা যদি এইভাবে বলি, কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের তুলনায় যত গুণ কম সেটাই হচ্ছে মিউ, বা শূন্য মাধ্যমের আলোর বেগ অন্য মাধ্যমের তুলনায় যত গুণ সেটাই হচ্ছে মিউ। সবসময় শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ, তার নিচে হচ্ছে ভি, মানে অন্য কোনো মাধ্যমে আলোর বেগ, মিউ ইকুয়াল টু সি বাই ভি। কোচিস ফর্মুলা, কোচির একটা সূত্র আছে, সেই ফর্মুলা থেকে আমরা জানতে পারি এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ বা পরম প্রতিসারাঙ্ক, এটা হচ্ছে ল্যামডার স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে এইটা বাড়লে তরঙ্গদৈর্ঘ্য যদি বাড়ে তাহলে এই মিউ এর মান হ্রাস পাবে। এবার আমরা লেন্সের ফোকাল লেন্থের ক্ষেত্রে দেখব, লেন্সের যে ফোকাল লেন্থ সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে ব্যস্তানুপাতিক, এবং যেহেতু মিউ এর সঙ্গে ব্যস্তানুপাতিক সেহেতু ল্যামডা স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, কারণ মিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা স্কোয়ার। এখানে যদি আমি 1/λ² বসি তাহলে এইটা উল্টে গিয়ে ল্যামডা স্কোয়ার, তাহলে ফোকাল লেন্থ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা স্কোয়ার এবং ফোকাল লেন্থ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/μ। এটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে। লেন্স পাওয়ার কি? লেন্স বা দর্পণের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে ফোকাস দূরত্ব ইকুয়াল টু 1/পাওয়ার, বা পাওয়ার ইকুয়াল টু 1/f। এটা যদি ডায়োপ্টার থাকে তাহলে, যদি সেন্টিমিটারে বলে পাওয়ার কত, ফোকাল লেন্থ কত, তাহলে আমরা 100/p করব, 100/পাওয়ার, বা p ইকুয়াল টু 100/f, সেটা হচ্ছে পাওয়ার বেরোবে। যদি সেন্টিমিটারে থাকে ফোকাল লেন্থ, যদি মিটারে থাকে ফোকাল লেন্থ তাহলে আমরা 1/p করে দেবো। এবং ফর প্লেন মিরর, যদি সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য অসীম বা ইনফিনিটি হয়, সুতরাং 1/∞ মানে পাওয়ার যেহেতু 1 ফোকাস দৈর্ঘ্য তাহলে এটা মান 0। এবার আছে স্নেলের সূত্র, যেটা আমরা আলোর প্রতিসরণে পড়ি, সেটা কি বলছে? মিউ আই ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ আর ইন্টু সাইন আর।
মানে আলোকরশ্মি যে মাধ্যমে আপতিত হয়েছে সেই মাধ্যমে কত কোণে আপতিত হলো, মানে আপতন কোণের সাইন ইনটু যেই মাধ্যম থেকে আসলো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি বায়ু মাধ্যম থেকে আসে তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু যে মাধ্যমে পড়লো মানে সেই মাধ্যমে আপতন কোণ কত হলো সাইন আই ইকুয়াল টু যে মাধ্যমে প্রবেশ করলো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মানে জলে প্রবেশ করলো তাহলে জলের প্রতিসরাঙ্ক 4/3 হয় আমরা জানি, এবং কাছে যদি প্রবেশ করে তাহলে 3/2 হয় জানি, তাহলে সেটা ইনটু প্রতিসরণ কোণের সাইন। তো মিউ আই ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ আর ইন্টু সাইন আই। আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণ। এবার হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কী হয়, ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন লাইট ট্রাভেল ফ্রম ডেন্সার মিডিয়াম টু লাইটার মিডিয়াম। এটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা শর্ত বলা যেতে পারে। লাইট ডেন্সার মিডিয়াম থেকে লাইটার মিডিয়ামে প্রবেশ করে। যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে এই ক্ষেত্রে মানে ডেন্সার মিডিয়াম থেকে লাইটার মিডিয়ামে প্রবেশের ক্ষেত্রে যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয় তাহলে কি হবে, দ্য রিফ্র্যাক্টেড রে প্রতিসৃত মানে যেটা হচ্ছে প্রতিসারিত রশ্মি, সেই রশ্মিটা গোস প্যারালাল টু দ্য প্লেন অফ দ্য টু মিডিয়াম। এই হচ্ছে ডেন্সার মিডিয়া, এইটা হচ্ছে ডেন্সার মিডিয়া এবং এইটা হচ্ছে লাইটার মিডিয়া উপরেরটা। এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদতল, লাইট রশ্মি এইভাবে যাচ্ছে, এইটা কোণটা এই কোণে আপতিত হলো, এটা অভিলম্ব বা নর্মাল। তাহলে এটা হচ্ছে সংকট কোণ যদি হয় তাহলে আলোক রশ্মিটি এই দুই মাধ্যমের বিভেদতলের সমান্তরালে নিশ্চিত হবে, ওই মাধ্যমে যাবে না। এবং যদি এই থিটা সি এর মান R2 বাড়াই তাহলে এই রশ্মিটা এই প্যারালাল না গিয়ে এটা পুরোটাই ভিতরে চলে আসবে, মানে যেই মাধ্যমের থেকে গেল সেই মাধ্যমে পুনরায় ফিরে চলে আসবে। এইটাই হচ্ছে আলোকরশ্মি সামনের মাধ্যমে যাবে না। এইটাই হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সম্পূর্ণ রশ্মিটাই প্রতিফলিত হয়ে গেল, কোনো অংশই প্রতিসারিত হলো না, কোনো অংশেরই প্রতিসরণ ঘটলো না। তাহলে আমি যদি এর ক্যালকুলেশনের ক্ষেত্রে বলি তাহলে এই ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী তাহলে মিউ আই কত, এই মাধ্যমে ডেন্সার মিডিয়াম রিফ্র্যাক্টিভ ধরলাম মিউ, তাহলে মিউ সাইন থিটা সি সংকট কোণ থিটা সি ধরলাম ইকুয়াল টু এই ধরলাম এটা বায়ু মাধ্যম, তাহলে এই মাধ্যমে ধরলাম গেল এই মাধ্যমে প্রতিসরণ মাধ্যমের ক্ষেত্রে ধরতে হবে, তাহলে এখানে হচ্ছে 1 বায়ু মাধ্যম মানে মিউ এর মান, এবং সাইন 90 এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলোটা চলে গেল, মানে বিভেদতল পুরো চলে গেল। তাহলে এখান থেকে সংকট কোণের একটা সম্পর্ক পাচ্ছি সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। এইটা ইম্পর্টেন্ট, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ যদি এই মাধ্যমটা বায়ু হয়, না হলে এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা হতো উপরে, এই আর কি। এবার আসে অ্যাপারেন্ট ডেপথ, মানে যেটা আমরা মনে হয় যদি কোনো মুদ্রা কোনো জলের তলায় 5 সেন্টিমিটার নিচে থাকে তাহলে আমাদের উপর থেকে দেখে মনে হয় সেটা 3 সেন্টিমিটার নিচে রয়েছে, মানে মুদ্রাটা কিছুটা উপরের দিকে উঠে এসছে, কিন্তু আসলে মুদ্রাটা রয়েছে কিন্তু 5 সেন্টিমিটার গভীরে, কিন্তু উপর থেকে দেখে মনে হয় না একটু সামান্য উপরে উঠে এসছে, মানে 3 সেন্টিমিটারে রয়েছে, কিন্তু আসলে রয়েছে 5 সেন্টিমিটারে। এর যে ডি অ্যাপারেন্ট মানে যেটা মনে হয় অ্যাপারেন্ট ডেপথ যেটা মনে হচ্ছে সেটা ইকুয়াল টু বড় ডি মানে ক্যাপিটাল ডি যেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেপথ, কত গভীরে রয়েছে সেটা ইনটু আমি যে মাধ্যম থেকে দেখছি বা আমরা যে মাধ্যম থেকে দেখছি সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে মিউ অবজারভার, যে মাধ্যম থেকে অবজার্ভ করা হচ্ছে যে অবজার্ভ করছে বাই মিউ অবজেক্ট, বস্তুটা যে মাধ্যমে রয়েছে তার প্রতিসরাঙ্ক। যদি একটা গ্লাস হয়, গ্লাসে যদি জল থাকে এবং এখানে যদি মুদ্রা থাকে একটা, তাহলে আমি যদি এখান থেকে দেখি তাহলে আমি দেখব মুদ্রাটা এমন জায়গায় রয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা এই জলের এইটুকু ডিস্টেন্স ইকুয়াল টু এই টোটাল ডিস্টেন্স ইনটু এই টোটাল ডিস্টেন্স ইনটু আমি যে মাধ্যমে রয়েছি সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1 বাই এই জলের প্রতিসরাঙ্ক কত, জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3, তাহলে 4/3। এই হচ্ছে কনসেপ্ট। এবং যদি জিজ্ঞাসা করে শিফট কতটা উপরের দিকে উঠে এসেছে বলে মনে হচ্ছে, তাহলে আমরা করে দেবো অ্যাকচুয়াল ডেপথ মাইনাস ডি অ্যাপারেন্ট, কতটা উপরে রয়েছে, তাহলেই আমরা এই মাঝখানের ডিস্টেন্সটুকু পেয়ে যাবো কতটা উপরে উঠে এসছে, মানে কতটা ছিল এবং এখন কোথায় আছে সেটা দুটো যদি মাইনাস করি তাহলে বুঝে যাবো কতটা উপরে উঠে এসেছে বলে মনে হচ্ছে।
ইফ অবজারভার ইজ অ্যাট লাইটার মিডিয়াম, যদি আমি লাইটার মিডিয়ামে থাকি, যদি আমি লঘু মাধ্যমে থাকি, এবং অবজেক্ট ইজ অ্যাট ডেন্সার মিডিয়াম, অবজেক্ট যদি ডেন্সার মিডিয়ামে থাকে, মানে জল যেহেতু আমার সাপেক্ষে, যদি আমি বায়ুতে থাকি তাহলে জল আমার সাপেক্ষে ঘন মাধ্যম বা ডেন্সার মিডিয়াম, তাহলে কী বোঝাবে, ডি অ্যাপারেন্ট ডি এর থেকে, ক্যাপিটাল ডি এর থেকে ছোট হবে, মানে মনে হবে বস্তুটা উপরের দিকে উঠে এসেছে। কিন্তু যদি আমি যদি কোনো মাছ জলের নিচের থেকে উপরের কোনো পাখি দেখে, তাহলে মাছ দেখতে পাবে পাখিটা তার নিজস্ব আসল অবস্থানের তুলনায় কিছুটা উপরে দেখবে। মানে এই হচ্ছে জল, এখানে মাছ রয়েছে এবং পাখি রয়েছে এখানে, তাহলে এই ডিস্টেন্স যদি আসল 20 মিটার হয়, তাহলে মাছ দেখবে এ রয়েছে 25 মিটারে, মানে উপরে উঠে যাবে। কিন্তু আমি যদি লাইটার মিডিয়ামে থাকি, তাহলে আমি দেখব কিছুটা উপরে উঠে এসেছে, কিন্তু মাছ দেখবে আরও মানে ওর থেকে উপরে উঠে এসেছে, মানে দূরত্ব বেড়ে যাবে, কিন্তু আমি দেখব দূরত্ব কমে যাচ্ছে। এবং একটা গ্লাসে যদি জল, তেল, কেরোসিন এইভাবে দিতে থাকি, তাহলে তার মধ্যে যদি একটা কয়েন থাকে, তাহলে আমরা কী বুঝবো, তাহলে বুঝবো কী করে কত অ্যাপারেন্ট ডেপথ কত, তাহলে আমরা কী করবো, H1, যে কোনো একটা লিকুইডের হাইট কতটুকু হাইটটা রয়েছে বাই μ1, সেই লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্লাস H2 বাই μ2 প্লাস H3 বাই μ3 প্লাস H4 বাই μ4, এভাবে চলতে থাকবে। এবার আসি প্রিজমে। প্রিজমের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ প্রিজম এ ইকুয়াল টু R1 প্লাস R2। R1 হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন অ্যাট ফার্স্ট সারফেস, প্রথম যে মাধ্যম সেই মাধ্যমে প্রতিসরণ কোণ। এই হচ্ছে প্রিজম, এর এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রিজম, বা প্রতিসারক কোণও বলে দেয় অনেক সময়। ধরছি এই একটা আলোকরশ্মি এখানে আপতিত হচ্ছে, এটা নর্মাল, এর সঙ্গে কোণ থিটা, এটা হচ্ছে I1, এটা হচ্ছে ইনসিডেন্ট কোণ, আপতন কোণ, এবং এখানে হচ্ছে একটা কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে R2, এই যে অবিলম্বের সঙ্গে কোণ উৎপন্ন হচ্ছে R2, এটা হচ্ছে R1 কোণ। এবং এই সেকেন্ড সারফেসে যখন পৌঁছাচ্ছে, তখন সেকেন্ড সারফেস আপতিত হচ্ছে একটা কোণ নিয়ে, এই কোণটা হচ্ছে R2, এবং নির্গত হচ্ছে ওই অবিলম্বের সঙ্গে একটা কোণ নিয়ে, সেটা হচ্ছে ইমার্জেন্ট রে, যেটা নির্গত হয় তাকে বলা হয় ইমার্জেন্ট রে, ইমার্জেন্ট রে। তাহলে এই কোণটা হচ্ছে I2। তাহলে এক্ষেত্রে কী বলছে, A ইকুয়াল টু R1 প্লাস R2, মানে এই কোণটা প্লাস এই কোণটা, মানে প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ প্লাস সেকেন্ড মাধ্যমের ইনসিডেন্ট বা আপতন কোণ ইকুয়াল টু এই কোণটা। আবার আরেকটা সম্পর্ক আছে, এই আলোকরশ্মিটা কতটা আসল চ্যুতি হবে, এর চ্যুতি কতটা, ডেভিয়েশন অফ রে, চ্যুতিকে বলা হয় ডেভিয়েশন। এর ডেভিয়েশন কত হবে, I1 প্লাস I2 মাইনাস এ, মানে আপতিত রশ্মি প্লাস আপতন কোণ প্লাস নির্গমন কোণ মাইনাস এই এ, এটা করলে আমরা ডেভিয়েশন পেয়ে যাব। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন। প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কী কী কন্ডিশন হয়। কন্ডিশন হচ্ছে, প্রথম ক্ষেত্রে I1 ইকুয়াল টু I2 হয়, মানে আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হয়। R1 ইকুয়াল টু R2 হয়। তাহলে আমি জানতাম ল্যামডা ইকুয়াল টু ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে এই দুটো সমান, মানে আমি লিখতে পারি 2I1 মাইনাস এ। এখান থেকে I1 এর ভ্যালু বের করতে পারি আমি ল্যামডা এম, ল্যামডা মিনিমাম, তো মিনিমামের ক্ষেত্রে হিসাব করছি প্লাস এ বাই 2, ওই পাশে নিয়ে গেলে আমরা জানি A ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে আমরা লিখতে পারি, এই দুটো সেম হলে আমরা লিখতে পারি 2R1। তারপরে R1 ইকুয়াল টু লিখতে পারি A বাই 2। এবার এখানে যদি স্নেলস ল লাগাই, মানে আপতন কোণের ক্ষেত্রে ইকুয়াল টু প্রতিসরণ কোণের জায়গায় মিউয়ের সঙ্গে গুণ করে, তাহলে আপতন কোণ, এটা এই প্রিজমটা বায়ু মাধ্যমে ছিল, আপতন কোণ ইন্টু সাইন অফ আপতন কোণ কত, I, মানে এই যে পেয়ে গেছে I ইকুয়াল টু, যে মাধ্যমে গেল প্রিজমের প্রতিসরাঙ্ক, প্রিজমের এর মধ্যে প্রতিসরাঙ্ক যদি প্রিজমের কাছের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে আমি এখানে লিখে দিলাম মিউ ইন্টু সাইন, প্রিজমের প্রতিসরণ কোণ কত হলো, আর হচ্ছে A বাই 2। এবার এখান থেকে মিউ এর মান বের করলে মিউ এর মান আসে এইটা, মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা মিনিমাম প্লাস A বাই 2 সাইন A বাই 2। এটা মনে রাখবো, এটা অনেক কাজের সূত্র। এবং প্রিজমটা যদি ছোটো হয়, মানে এই A টেন্স টু যদি 0 হয়, তাহলে এই ডেল্টা মিনিমাম প্লাস A টেন্স টু 0 হবে। সুতরাং এখান থেকে সাইন থিটা ক্ষুদ্রতর হলে তাকে ট্যান থিটা বা শুধু থিটাও লেখা যেতে পারে। তবে এক্ষেত্রে যদি আমি এই সাইনটাকে সরিয়ে দিই, তাহলে এই 2 কেটে যাবে গিয়ে, এখানে পড়ে থাকবে শুধুমাত্র
ডেল্টা মিনিমাম ইকুয়াল টু এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা ওই পাশে, এটা ওই পাশে চলে যাবে, তাহলে মিউ এ ইকুয়াল টু সাইন ডেল্টা মিনিমাম প্লাস এ। এবার হচ্ছে এটা ওই পাশে চলে যাবে, তাহলে ওখান থেকে এ কমন যাবে, মিউ মাইনাস ওয়ান। তাহলে ডেল্টা মিনিমাম ইকুয়াল টু এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। এবার এখানে একটা ডিসপারশন বা বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ কি? কৌণিক বিচ্ছুরণের যে অ্যাঙ্গেল, সেটার মান কীভাবে নির্ণয় করতে হয় বলছে। কৌণিক বিচ্ছুরণ হচ্ছে কোনো বিচ্ছুরক মাধ্যম দ্বারা যদি কোনো সাদা আলোর বিচ্ছুরণ ঘটে বা কোনো আলোর বিচ্ছুরণ ঘটে, তাহলে যে কোনো দুটি আলোর যে বিচ্ছুরণের কোণের অন্তর্ফল, মানে এই একটা প্রিজম, এখান থেকে আলো যাচ্ছে এবং এখানভাবে নির্গত হচ্ছে, এই আলোটা নির্গত হওয়ার কথা ছিল এইটা। তাহলে এটা যদি লাল আলো হয় এবং এটা যদি বেগুনি আলো হয়, আমরা জানবো বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি বেশি লাল আলোর তুলনায়। কারণ কেন? কারণ বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে ল্যামডা কম হয়, মিউ এর মান বেশি হয়। যার মিউ এর মান বেশি তার বিচ্ছুরণ ডিসপারশন বেশি, ঠিক আছে, তার ডিসপারশন বেশি, ডিসপারশন না সরি ডেভিয়েশন বেশি বা বিচ্যুতি বেশি। যার মিউ এর মান বেশি হবে, কারণ ভি এর বেগুনি বর্ণের ক্ষেত্রে ল্যামডার মান কম, তাই মিউ এর মান বেশি কোচিস ফর্মুলা অনুযায়ী। আর যার মিউ এর মান বেশি হবে তার ডেভিয়েশন বা বিচ্যুতি বেশি। তাহলে বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে বিচ্যুতি এইটা, লাল বর্ণের আলোর ক্ষেত্রে বিচ্যুতি এইটা। তাহলে কৌণিক বিচ্ছুরণ কত? এই বিচ্যুতিটা মাইনাস এই বিচ্যুতি কোণটা, তাহলে কৌণিক বিচ্ছুরণ হচ্ছে এই কোণটা। তাহলে হচ্ছে থিটা ইকুয়াল টু ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, বেগুনি বর্ণের বিচ্যুতি মাইনাস লাল বর্ণের বিচ্যুতি। তাহলে এটাকে কি লিখতে পারি এই সূত্র অনুযায়ী? এ ইন্টু মিউ ভি, মিউ মানে বেগুনি বর্ণের ক্ষেত্রে মিউ ভি মাইনাস ওয়ান, মাইনাস এটার ক্ষেত্রে লিখতে পারি এ ইন্টু এইভাবে মিউ যে মিউ আর, কারণ রেড লাইট মাইনাস ওয়ান। এখান থেকে যদি মাইনাসে মাইনাসে কেটে যাবে গিয়ে, এখান থেকে আমি পাবো মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিসপারশনের ফর্মুলা, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এবং ডিসপারসিভ পাওয়ার, বিচ্ছুরণ ক্ষমতা, সেটার বা ওমেগা, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ বাই গড় যে আলোকরশ্মিটা, গড় আলোকরশ্মি, মানে অনেক আলোকরশ্মির বিচ্ছুরণ হবে, আমরা তো যেটা হায়েস্ট এবং যেটা লোয়েস্ট সেটা নেব, দুটো যদি হয় আমরা হাইয়েস্ট লোয়েস্ট নেব। এবং যে মিডিল পোর্শন মানে হলুদ আলো যেটা আমরা ধরবো, সাদা আলোর ক্ষেত্রে আমরা ধরি মোটামুটি করি, মানে লালের সবচেয়ে বেশি, বেগুনি সবচেয়ে বেশি হবে এবং লালের সবচেয়ে কম হবে, এবং এদের মধ্যবর্তী পরে হলুদ, আমরা জানবো গড় যে মিডিয়ান ধরি বা মধ্যমা ধরি, সেটা আমরা হলুদ আলোকে ধরি। হলুদ রশ্মির জন্য তাহলে থিটা বাই ডেল্টা ওয়াই। ডেল্টা কী করে বের করবো? এ ইন্টু মিউ ওয়াই মাইনাস ওয়ান। তাহলে উপরে এটা লিখে দিলাম, এই যে ডেল্টা থিটার মান পেয়ে গেলাম, বাই এইট মান এ ইন্টু মিউ ওয়াই মাইনাস ওয়ান। এখান থেকে এ কেটে যাবে। এটা হচ্ছে ডিসপারসিভ পাওয়ার। ডিসপারসিভ পাওয়ার আমরা এভাবেও লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু থিটা বাই ডেল্টা ওয়াই, যেটা এখানে লেখা রয়েছে, ওমেগা ইকুয়াল টু থিটা বাই ডেল্টা ওয়াই। এই ডেল্টা ওয়াই প্রশ্ন বলা থাকবে না। লালের ক্ষেত্রে এই মিউ এর মান বলা থাকবে এবং বেগুনের ক্ষেত্রে এর মান বলা থাকবে। তাহলে আমরা হলুদ বের করবো কী করে? লালেরটা প্লাস হলুদেরটা বাই টু, গড় বের করতে হবে। তাহলে আমরা হলুদের এই মানটা পেয়ে যাব, এবং এই মান পেয়ে গেলে আমরা ডিসপারসিভ পাওয়ারও পেয়ে যাব, বিচ্ছুরণ ক্ষমতা। এবার আসে লেন্স মেকার ফর্মুলা। সেটা কি? 1/f, লেন্সের ফোকাস, এফ হচ্ছে লেন্সের ফোকাল লেন্থ, ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু 1/r1 মাইনাস 1/r2। মিউ টু কি? মিউ টু হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক। বোঝা গেল? লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক, লেন্স যেটা দিয়ে তৈরি। মিউ ওয়ান কি? লেন্সের আশেপাশে যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামের প্রতিসারাঙ্ক। সাধারণত এর মানটা ওয়ানই থাকে, কারণ বায়ুতে থাকে লেন্স এবং এই মিউ মান বায়ুতে ওয়ান হয়। ইন্টু 1/r1, লেন্সের দুটো কার্ভেচার থাকে, এই কার্ভেচারটা এবং এই কার্ভেচারটা যদি সমান হয় তাহলে কিন্তু এটা কেটে যাবে না, কারণ হচ্ছে একটা কার্ভেচার আলোর দিকে থাকে, কারণ রেডিয়াস অফ কার্ভেচার একটা এই দিকে মাপবো, একটা এই দিকে মাপবো।
কারণ আলো আসছে এবং এই দিকে, তাহলে একটার ক্ষেত্রে হবে পজিটিভ, একটার ক্ষেত্রে হবে নেগেটিভ, এই নেগেটিভ নেগেটিভ করে পজিটিভ হয়ে যাবে। তাহলে একটার রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ একটা তলের এবং আরেকটা তলের বক্রতা ব্যাসার্ধ, এবং এই বক্রতা ব্যাসার্ধগুলো সাধারণত সমানই হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাই জন্য এটা কাটবে না। রেডিয়াস অফ কার্ভেচার অফ ফার্স্ট সারফেস, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ সেকেন্ড সারফেস, এবং সাধারণত আমাদের এই দুটো R1 এবং R2 ভ্যালু একই থাকবে, কিন্তু আমাদের এই সূত্রটা ব্যবহার করার সময় ইউজ সাইন কনভেনশন। উত্তল লেন্স হলে এখানে এফ এর আগে যদি 20 সেন্টিমিটার থাকে ফোকাস দৈর্ঘ্য, তাহলে আমরা লিখবো +20, যদি অবতল লেন্স দেওয়া থাকে তাহলে আমরা এখানে লিখবো -20। প্রশ্নে কিন্তু প্লাস মাইনাস বলবে না। এখানে তেমন দেখবো একটা প্লাস হবে একটা মাইনাস হবে, সবসময় একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এবার হচ্ছে লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কীভাবে নির্ণয় করা হয়। বিবর্ধন লেন্সের ক্ষেত্রে কী করে, সেটা হচ্ছে V/U। লেন্স থেকে লেন্সের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব বা আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এবার যদি দুটো লেন্সের জায়গায় আমি একটা লেন্স ইউজ করতে চাই, মানে লেন্সের যদি আমরা তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য ব্যবহার করতে চাই, ইউজ করতে চাই, মানে দুটো লেন্স, এই একটা লেন্স এবং এই একটা লেন্স পাশাপাশি রয়েছে, এবং এই লেন্সটাকে সরিয়ে আমি আরেকটা নতুন লেন্স আনবো, তাহলে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত, তা যাতে এই লেন্সের দ্বারা, এই দুটো লেন্সের দ্বারা একটা বস্তুর প্রতিবিম্ব যেখানে গঠিত হচ্ছিল এবং যেই বিবর্ধনে হচ্ছিল, যেই উচ্চতা বা যেই হাইট ছিল বা যেই দিকে হচ্ছিল, সেইটাও এই লেন্সের ক্ষেত্রে একই হয়। সেই ফোকাস দৈর্ঘ্যটা কত হবে, সেটা হবে 1/f, মানে নতুন লেন্সের ফোকাস দৈর্ঘ্য f, 1/f = 1/f1, এইটার ফোকাস দৈর্ঘ্য প্লাস 1/f2, তার রেসিপ্রোকাল করতে হবে। এবং পাওয়ার যদি বলতে হয় তাহলে আমরা ডাইরেক্ট অ্যাড করে দেবো P1 + P2। এটা হচ্ছে f হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য। এবার আসে আমাদের কনসেপ্ট মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ। মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপের ক্ষেত্রে বিবর্ধন কিভাবে নির্ণয় করতে হয়। মাইক্রোস্কোপের ক্ষেত্রে বিবর্ধন = V0/U0। V0 কি, V0 হচ্ছে আমরা যেমন মাইক্রোস্কোপের দুটো লেন্স থাকে, একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স যেটা হচ্ছে অভিলক্ষ্য বলে, আর একটা হচ্ছে আইপিস যেটাকে অভিনেত্র বলে। অবজেক্টিভ কোন দিকে থাকে, বস্তুর দিকে থাকে, এবং আইপিস কোন দিকে থাকে, আয়ের দিকে থাকে, চোখের দিকে থাকে। মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা জানবো অবজেক্টিভ লেন্স আকারে ছোট হয় এবং যে আইপিস সেটা আকারে বড় হয়। তাহলে এক্ষেত্রে কী হবে, V0 মানে অবজেক্টিভ কর্তৃক বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, অবজেক্টিভ লেন্স কর্তৃক যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেই প্রতিবিম্বের দূরত্ব বা অবজেক্টিভ লেন্স থেকে বস্তুর দূরত্ব × 1 + d নিয়ার পয়েন্ট। মানে আমরা জানবো 25 সেন্টিমিটার দূরত্ব আমরা ক্লিয়ার ভিশন পাই, এটা হচ্ছে নিয়ার পয়েন্ট।